আইপিএস ম্যাডাম যেই গুদামটি সিলগালা করেছিলেন তার মালিক বেরোলেন তার তালাকপ্রাপ্ত স্বামী। তারপর যা ঘটল তাতে মানবতা কেঁদে উঠল। অর্চনাকে ছোটবেলা থেকে কেউ কখনো নাজুক বা কোমল বলেনি, কারণ সে নিজেকে কখনো কোমল হতে দেয়নি। যখন গরমের দুপুরে মহল্লার মেয়েরা ছাদে বসে চুড়ি গুনত, তখন সে ধুলোমাখার গুলিতে ছেলেদের সাথে দৌড় প্রতিযোগিতা করত এবং সবসময় সবার আগে বেরিয়ে যেত। তার হাঁটুতে লেগে থাকা পুরনো জখমের দাগগুলো ছিল তার মেডেল, আর হাতের তালুর খসখসে ভাব তাকে মনে করিয়ে দিত যে জীবনে মসৃণ পথ তার কপালে লেখা নেই। ঘরের অবস্থা এতটাই টানাটানির ছিল যে মাসের শেষে রান্নার কৌটাগুলো হালকা হয়ে যেত, কিন্তু তার বাবার চোখের বিশ্বাস কখনো হালকা হয়নি। তিনি ছিলেন সরকারি স্কুলের মাস্টার, যার পকেট ছিল ছোট, কিন্তু চিন্তাভাবনা ছিল আকাশের মতো বিশাল। রাতে লণ্ঠনের হলুদ আলোয় যখন পুরো বস্তি ঘুমিয়ে পড়ত, তখনও তাদের ঘরের ভেতর থেকে পাতা উল্টানোর শব্দ আসত। অর্চনা বইয়ের ওপর ঝুঁকে থাকত, আর বাবা তার মাথায় হাত বুলিয়ে বলতেন, মেহনতের ঘাম কখনো বৃথা যায় না। সেই শব্দগুলোই তার ভেতরে এমন এক আগুন জ্বালিয়েছিল যা বহু বছর পর্যন্ত নেভেনি। সে নিজেকে এমনভাবে গড়ে তুলেছিল যেন কোনো সৈনিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। ভোর 4টের সময় কনকনে ঠান্ডা বাতাসে দৌড়াতে গিয়ে তার ফুসফুস জ্বলে যেত, কিন্তু সে থামত না। দিনে লাইব্রেরির নিস্তব্ধ টেবিলে বসে নোট তৈরি করার সময় তার চোখ লাল হয়ে যেত। বন্ধুদের বিয়ে, উৎসব, আত্মীয় স্বজনের আড্ডা, সবকিছু থেকে সে দূরে সরে গিয়েছিল এবং তার পৃথিবী শুধু একটি লক্ষ্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল: খাকি উর্দি, কাঁধে তারা আর আইনের ক্ষমতা। রেজাল্টের দিন যখন কম্পিউটার স্ক্রিনে তার নাম আইপিএসের পাশে জলজল করে উঠল, তখন মনে হলো যেন বছরের পর বছর ভেতরে জমে থাকা তুফান হঠাৎ বৃষ্টি হয়ে ঝমে পড়ল। মা কাঁদছিলেন, বাবা চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন, আর অর্চনা প্রথমবারের মতো নিজেকে কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে বলে অনুভব করল। ট্রেনিং তাকে আরও কঠোর করে তুলল। সেখানে মানুষকে প্রথমে ভাঙা হয়, তারপর নতুন করে গড়া হয়। প্যারেড গ্রাউন্ডের রোদে ঘাম চোখে পড়ত, হাতিয়ারের ওজন কাঁধ ঝুঁকিয়ে দিত, রাতের ক্লান্তি শরীরকে পাথর বানিয়ে দিত। কিন্তু তার পদক্ষেপে এক অদ্ভুত জেদ ছিল, যেন পিছু হটা তার শব্দকোষেই নেই। সেখানেই সে শিখেছিল যে ভয়কে চেহারায় ফুটে উঠতে না দেওয়াই আসল শক্তি। পোস্টিং পাওয়ার পর যখন সে প্রথমবারের মতো নিজের শহরে ফিরল, তখন লোকেরা তাকে চিনতে পেরে অবাক হয়ে গেল। সেই রোগা পাতলা মেয়েটি এখন শক্ত চালচলনের এক অফিসার হয়ে গেছে। এর মধ্যেই তার জীবনে বিজয় এলো। সে ভিড় থেকে আলাদা দেখতে কোনো মানুষ ছিল না, বরং ভিড়ে মিশে যাওয়ার মতো একটা চেহারা ছিল। কিন্তু তার ব্যক্তিত্বে এমন এক স্থিরতা ছিল যা অর্চনাকে তার দিকে টানতে লাগল। তার কাজ ছিল সাধারণ: গুদামে মাল রাখা, ট্রাকে সাপ্লাই দেওয়া, শ্রমিকদের সাথে ঘাম ঝরানো। কিন্তু তার ব্যবহার ছিল অসাধারণ। সে প্রতিটি মানুষের সাথে এমনভাবে কথা বলত যেন সামনের মানুষটি বিশেষ কেউ। প্রথম সাক্ষাতেই অর্চনা অনুভব করেছিল যে এই লোকটি কোনো হট্টগোল ছাড়াই ভেতর থেকে মজবুত। তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো, এবং ধীরে ধীরে সে বুঝতে পারল যে বিজয়ের নীরবতার মধ্যেও ভরসা আছে। সে অর্চনার স্বপ্নগুলোকে কেটে ছোট করে না, বরং সেগুলোকে জায়গা করে দেয়। যখন বিয়ের কথা উঠল, তখন অর্চনা পরিষ্কার বলে দিয়েছিল যে তার চাকরি সবার আগে থাকবে। ঘরকে সময় কম দিতে পারবে, বদলি হবে, বিপদ থাকবে। কিন্তু বিজয় কোনো দ্বিধা ছাড়াই হেসে বলেছিল, পাশে থাকাটাই যথেষ্ট। বিয়েটা সাদাশীতেভাবেই হল। কিছুদিন জীবন এতটাই শান্ত ছিল যে দুজনের বিশ্বাসই হতো না এটাই তাদের সংসার। সকালে রান্নাঘর থেকে আসা চায়ের সুবাস, বারান্দায় শুকোতে দেওয়া কাপড়, বিকেলে একসাথে বসে সারা দিনের গল্প, ছোট ছোট মুহূর্তগুলোতে শান্তি লুকিয়েছিল। কিন্তু যেই অর্চনার পোস্টিং এমন এক জেলায় হল যেখানে অপরাধ শ্বাস নিত, গল্পের মোড় ঘুরে গেল। ফোন সবসময় বাজত, মাঝরাতে কল চলে আসত, তাকে তখনই বেরিয়ে পড়তে হতো। অনেক সময় টানা 2-3 দিন ঘরে ফিরতে পারত না। বিজয় দরজার ছিটকিনি খোলার শব্দ শোনার জন্য সারা রাত জেগে থাকত। শুরুতে সে গর্ব অনুভব করত যে তার স্ত্রী সাহসী। তারপর ধীরে ধীরে সেই গর্ব চিন্তায় পরিণত হল, চিন্তা নীরবতায়, আর নীরবতা দূরত্বে। শ্বশুরবাড়ির লোকদের কথাবার্তা পরিবেশকে আরও বিষাক্ত করে তুলল। কেউ বলল বউয়ের ঘরের প্রতি কোনো খেয়াল নেই, কেউ খোঁচা দিল যে পুলিশের চাকরি করা মহিলারা বদলে যায়। এই শব্দগুলো সরাসরি অর্চনার কানে পৌঁছত না, কিন্তু সেগুলোর প্রভাব বাতাসে ভাসত। ঘর এখন আর ঘর মনে হতো না, বরং কোনো বিশ্রামাগারের মতো লাগত। একদিন যখন সে কোনো গ্যাং অপারেশন থেকে ফিরে এলো, তখন তার কাপড়ে ছিল ধুলো আর বারুদের গন্ধ।
বিজয় ভয়ে কিছু কড়া কথা বলে ফেলেছিল, আর অর্চনা সেগুলোকে তার স্বপ্নের ওপর আঘাত হিসেবে ধরে নিয়েছিল। দুজনেই নিজেদের জায়গায় সঠিক ছিল, কিন্তু দুজনের ভাষা ছিল আলাদা। সেই পার্থক্যই ধীরে ধীরে ফাটল হয়ে দাঁড়াল। কথাবার্তা কমে গেল, চোখাচোখি এড়াতে লাগল, রাতের খাবার চুপচাপ খাওয়া হতে লাগল। যেই ঘর একসময় হাসিতে ভরে থাকত, এখন সেখানে দেওয়ালের নিস্তব্ধতা গুমড়ে মরত। সন্দেহের বীজ বাইরের লোকেরা বুনেছিল, আর অবিশ্বাসের মাটি জুগিয়েছিল পরিস্থিতি। একদিন আদালতে বসে যখন বিচারক কাগজ এগিয়ে দিলেন, তখন দুজনে একে অপরের দিকে তাকালো ঠিকই, কিন্তু কারোর কাছেই কোনো শব্দ ছিল না। সই করতেই সম্পর্ক আইনিভাবে শেষ হয়ে গেল। সেই মুহূর্তে অর্চনা নিজেকে বোঝাল যে আবেগ হল দুর্বলতা, আর দুর্বলতা একজন অফিসারের জন্য বিষ। সে মনের দরজা বন্ধ করে দিল এবং পুরোপুরি উর্দির মধ্যে নিজেকে ঢেলে দিল। বছর পেরোতে লাগল। তার নাম সৎ অফিসারদের তালিকায় নেওয়া হতে লাগল। অপরাধীরা তাকে দেখে রাস্তা বদলাত, মিডিয়া তার কঠোরতার কাহিনী ছাপত। কিন্তু রাতের অন্ধকারে তার ঘরের টেবিলে রাখা একটা পুরনো ফটো ফ্রেম এখনও সাক্ষ্য দিত যে কোথাও না কোথাও সে এখনও একজন মানুষ। অন্যদিকে বিজয় তার গুদাম বড় করে ফেলল, ট্রাকের সংখ্যা বাড়ল, শ্রমিকদের দায়িত্ব বাড়ল, কিন্তু মনের ভেতরে শূন্যতা একই রকম রয়ে গেল। সে নিজেকে কাজে ডুবিয়ে দিল, কিন্তু কিছু রাত এমন আসত যখন সে ছাদে বসে দূরের আকাশের দিকে তাকিয়ে ভাবত, কেন কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না। জীবন দুজনকে আলাদা দিকে টানতে লাগল। তারপর এক সকালে অর্চনার টেবিলে একটা ভারী ফাইল রাখা হলো। তাতে শহরের বাইরের এলাকার অনেকগুলো গুদামের সাথে জড়িত অবৈধ লেনদেন, পাচার এবং কালো টাকার রিপোর্ট ছিল। সে প্রতিটি পাতা মনোযোগ দিয়ে পড়ল, মানচিত্রের ওপর লাল দাগ দিল, টিম গঠন করল এবং ঠিক করল যে এবার অভিযান সে নিজেই চালাবে। রাত ঠিক করা হলো। গাড়ি তৈরি হল, ওয়্যারলেস সেটের হালকা আওয়াজ বাতাসে ভাসতে লাগল। আকাশে মেঘ জমেছিল এবং অন্ধকার গাঢ় হচ্ছিল। অর্চনা ক্যাপ পরল, কোমরে পিস্তল বাঁধল এবং গাড়িতে বসার সময় সে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করল, যেন কোনো পুরনো স্মৃতি তার পথ চেয়ে বসে আছে। সে কি জানত যে যেই গুদামে সে আইনের সিলমোহর লাগাতে যাচ্ছে, ঠিক সেই জায়গাতেই তার অতীত তার জন্য অপেক্ষা করছে? আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তার শক্ত দেওয়ালগুলোও কেঁপে উঠবে। রাত ধীরে ধীরে শহরের উপর এমনভাবে নামছিল যেন কোনো ভারী কম্বল আকাশ থেকে পড়ে সব শব্দকে ধামাচাপা দিয়ে দিচ্ছে। রাস্তাঘাট অর্ধেক খালি ছিল, বাতাসে আর্দ্রতা ছিল এবং দূরে কোথাও মেঘের গুড়গুড় শব্দ শোনা যাচ্ছিল। অর্চনার জিপ সাইরেন ছাড়াই এগিয়ে যাচ্ছিল, শুধু হেডলাইটের দুটো তীব্র আলো অন্ধকার চিরে রাস্তা তৈরি করছিল। পেছনে আরও 4টি গাড়ি ছিল, যেখানে স্পেশাল টিম বসেছিল। সবার চেহারা কঠোর, হাতিয়ার তৈরি, ওয়্যারলেসের ধীর খড়খড় আওয়াজ মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। কিন্তু সেই পুরো বহরে সবচেয়ে শান্ত চেহারা ছিল অর্চনার। সে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কিন্তু তার দৃষ্টি রাস্তায় ছিল না, বরং নিজের ভেতরে কোথাও আটকে ছিল। যে কোনো রেইডের আগে তার সবসময় এমনই লাগত, যেন বাতাস ভারী হয়ে গেছে, যেন সময় নিজেই শ্বাস আটকে দাঁড়িয়ে আছে। সে ফাইলটা আরও একবার খুলল, নামের তালিকার উপর আঙুল বোলাল, ম্যাপে আঁকা লাল গোল বাঘগুলো দেখল, প্রতিটি লোকেশন মাথায় গেঁথে নিল। তার অভ্যেস ছিল অপারেশনের আগে প্রতিটি সম্ভাবনা ভেবে নেওয়া, যাতে ঘটনাস্থলে কোনো কিছু হঠাৎ বলে মনে না হয়। কিন্তু সেই রাতে এক অদ্ভুত অস্থিরতা তার বুকে আটকে ছিল, যার কারণ সে নিজেও বুঝতে পারছিল না। হয়তো আবহাওয়া, হয়তো ক্লান্তি, অথবা হয়তো ভাগ্য কোনো খেলা খেলতে চলেছে। শহরের মূল এলাকা পেছনে ফেলে আসা হয়েছে। এখন রাস্তাঘাট নির্জন এবং চওড়া, দুই পাশে ছড়ানো ক্ষেত, আর দূরে দূরে টিমটিম করতে থাকা কারখানার আলো। জিপ যেই বাইরের শিল্প এলাকায় প্রবেশ করল, ট্রাকের ছায়া দেখা যেতে লাগল। কিছু গুদামের বাইরে পাহারা ছিল, কিছু পুরোপুরি বন্ধ পড়েছিল। টিম লিডার নিচু গলায় জানাল যে টার্গেট মাত্র 2 মিনিট দূরে। অর্চনা গভীর শ্বাস নিল এবং ক্যাপটা একটু শক্ত করে মাথায় বসিয়ে নিল। তার জন্য এটা ছিল আরও একটি অপারেশন, আইন ভঙ্গকারীদের শিক্ষা দেওয়ার সুযোগ। সে জানত না যে এই রাস্তায় তাকে তার ভেলে আসা গতকালের দরজায় নিয়ে যাচ্ছে। গাড়িগুলো হঠাৎ একটা মোড় ঘুরল এবং সামনে বিশাল লোহার গেট দেখা গেল, যার ওপর জং ধরেছে। ওপরে বড় অক্ষরে গুদাম নম্বর পেইন্ট করা ছিল। চারদিকে উঁচু দেওয়াল, ভেতরে অন্ধকার, বাইরে নিস্তব্ধতা। টিম সঙ্গে সঙ্গে পজিশন নিয়ে নিল। 2 জন জওয়ান পেছনের দিকে গেল, একজন ক্যামেরা অন করল, অন্যজন তালা ভাঙার যন্ত্র বের করল। অর্চনা এগিয়ে গেল এবং তার বুটের আওয়াজ ভেজা মাটিতে ভারী লাগছিল। গেট ভাঙতেই ভেতর থেকে ধাতুর তীব্র আওয়াজ প্রতিধ্বনিত হল এবং দরজা ধীরে ধীরে খুলে গেল, যেন কোনো ঘুমন্ত দানব জেগে উঠছে। ভেতরে ঢুকতেই টর্চের আলো কাঠের বাক্স, প্লাস্টিকের ড্রাম এবং ছড়ানো কাগজপত্রের ওপর ঘুরতে লাগল। বাতাসে ধুলো উঠছিল এবং তেলের গন্ধে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল।
টিম দ্রুত ছড়িয়ে পড়ল, প্রতিটি কোণা চেক করা হতে লাগল। কিছু শ্রমিক গোছের লোক ধরা পড়ল, যারা ঘাবড়ে গিয়ে সাফাই দিতে লাগল যে তারা কিছু জানে না। স্টোরের ভেতরে একটা ঘর পাওয়া গেল যেখানে জাল বিলের ফাইল, নম্বরবিহীন নগদ টাকা এবং সন্দেহজনক মাল রাখা ছিল। প্রমাণ পরিষ্কার ছিল। অর্চনার চেহারা আরও কঠোর হয়ে গেল। তার খুব রাগ হতো যখন কেউ শহরের মানুষের কষ্টার্জিত উপার্জনকে এভাবে কালো খেলায় বদলে দিত। সে সময় নষ্ট না করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করাল। ফটোগ্রাফি, সিল, পঞ্চনামা সব কিছু নিয়ম মেনে। তার কণ্ঠে সেই অধিকার ছিল যা অপরাধীদের কাঁপতে বাধ্য করত। কিছুক্ষণ পরেই গেটের বাইরে লাল মোমের সিল লাগানোর সময় এলো। সে নিজে এগিয়ে গিয়ে মোম গরম করালো এবং সরকারি সিল মোহর হাতে নিল। যেই সে লোহার দরজার ওপর ঝুঁকল, এক মুহূর্তের জন্যে তার নজর ওপরে লাগানো বোর্ডের দিকে গেল, যেখানে কোম্পানির নাম অর্ধেক মুছে গিয়েছিল। সে খেয়াল করল না, মোম ফোটালো, সিল মারল এবং পিছিয়ে এলো। কাজ শেষ হলে সে স্টাফদের বলল মালিকের ডিটেলস বের করতে এবং কাগজের কাজ শেষ করতে। একজন কনস্টেবল দৌড়ে জিপ থেকে ফাইল নিয়ে এলো, যাতে প্রপার্টি রেজিস্ট্রেশন আর লাইসেন্সের কপি ছিল। সে কাগজটা তার হাতে ধরিয়ে দিল। অর্চনার টর্চের আলোয় নাম পড়া শুরু করল। প্রথম পাতায় কোম্পানির নাম, দ্বিতীয় পাতায় ঠিকানা, তৃতীয় পাতায় স্বত্বাধিকারী বা মালিকের নাম। যেই নামটা তার চোখের সামনে পরিষ্কার হল, তার শ্বাস যেন হালকা আটকে গেল। আঙুলগুলো কাগজের উপর জমে রইল। কানে আশেপাশের আওয়াজগুলো ধীর হয়ে এলো। হৃৎস্পন্দন হঠাৎ জোরে শোনা যেতে লাগল। সেই নামে শুধু অক্ষর ছিল না, তাতে পুরো অতীত লুকিয়েছিল। বিজয় কুমার। সেই সই করার স্টাইল, সেই পরিচয়, সেই মানুষটি যাকে সে কখনো নিজের জীবন বলেছিল। কয়েক সেকেন্ডের জন্যে তার মনে হল পায়ের নিচের মাটি যেন হালকা দুলে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। চেহারা একদম ভাবলেশহীন করে ফেলল। টিমের সামনে দুর্বলতা দেখানো তার স্বভাবে নেই। সে পুনরায় নামটা পড়ল, যাতে বিশ্বাস হয় যে এটা কোনো ভ্রম নয়, কিন্তু প্রতিবার সেই একই সত্য সামনে ছিল। তার বুক কষতে লাগল। মাথায় পুরনো ঘরের ছবি, চায়ের ভাঁপ, সেই শান্ত হাসি, আদালতের নিস্তব্ধতা সব একসঙ্গে ভেসে উঠল। সে কাগজ ভাঁজ করে পকেটে রাখল। গলার স্বর স্বাভাবিক রেখে বলল, মালিককে এক্ষুনি ডাকো, নোটিশ পাঠাও, জিজ্ঞাসাবাদ হবে। শব্দগুলো মুখ থেকে বেরিয়ে তো গেল, কিন্তু ভেতরে তুফান উঠে গেছে। প্রায় আধা ঘন্টা পর একটা বাইকের আওয়াজ গেটের কাছে এসে থামল। হেডলাইট বন্ধ হল, কারো পায়ের শব্দ শোনা গেল। অর্চনা আপনাপনিই সেদিকে তাকাল। অন্ধকার থেকে এক পরিচিত ছায়া বেরিয়ে এলো। দাড়ি হালকা বড় হয়েছে, মুখে ক্লান্তির রেখা, চোখে সেই গভীরতা। সময় তাকে কিছুটা ঝুঁকিয়ে দিয়েছে, কিন্তু পরিচয় মুছে ফেলতে পারেনি। বিজয় সামনে দাঁড়িয়েছিল। দুজনের মাঝখানে কয়েক কদমের দূরত্ব ছিল, কিন্তু গত হওয়া বছরগুলোর দূরত্ব তার চেয়ে অনেক বেশি ভারী ছিল। বাতাস যেন জমে গিয়েছিল। আশেপাশে দাঁড়ানো জোয়ানরাও সেই অজানা উত্তেজনা অনুভব করছিল। বিজয় প্রথমে অর্চনাকে দেখল, তারপর সিল করা গেটটাকে, তারপর আবার তার চোখের দিকে। তার মুখে বিস্ময় ছিল, কিন্তু ভয় ছিল না, যেন সে সত্য থেকে পালাতে চায় না। অর্চনা নিজেকে অফিসারের ভূমিকায় শক্ত করল এবং কঠোর স্বরে প্রক্রিয়া জানাল যে গুদাম সন্দেহজনক কর্মকাণ্ডে লিপ্ত, তদন্ত চলবে, রেকর্ড বাজেয়াপ্ত হবে। এসব আইনের অধীনে হচ্ছে। শব্দগুলো পেশাদার ছিল, কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছিল। বিজয় শান্ত হয়ে দাঁড়িয়ে শুনছিল, তারপর ধীর গলায় বলল যে এই গুদাম তার মেহনতের উপার্জন এবং সে কখনো ভুল পথ বেছে নেয়নি। তার কথায় আত্মরক্ষার চেয়ে আত্মসম্মান বেশি ছিল। অর্চনা কোনো ভাব দেখাল না, কিন্তু মনের কোনো এক কোণে হালকা খোঁচা লাগল। সত্যি কি সে এমন করতে পারে, নাকি কোনো খেলা চলছে? কাগজে প্রমাণ ছিল, কিন্তু তার স্মৃতিতে ওই লোকটা অসৎ ছিল না। এই দ্বন্দ্বই তাকে ভেতর থেকে কুড়ে খাচ্ছিল। দুজনের দৃষ্টি কিছু মুহূর্ত আটকে রইল, এবং সেই দৃষ্টিতে হাজারো না বলা প্রশ্ন ছিল। কিন্তু সেই রাতে ওই প্রশ্নগুলো করা সম্ভব ছিল না, কারণ উর্দি মনকে পেছনে ঠেলে দিয়েছিল। অর্চনা আদেশ দিল যে তাকে সকালে থানায় এসে জবানবন্দি দিতে হবে, এবং টিম নিয়ে জিপের দিকে এগিয়ে গেল। গাড়িতে বসার সময় সে একবার ফিরে তাকাল। বিজয় সিল করা গেটের সামনে দাঁড়িয়েছিল, যেন কেউ তার ঘর কেড়ে নিয়েছে। হেডলাইট জ্বলল, জিপ এগিয়ে গেল, কিন্তু অর্চনার মন ওখানেই আটকে রইল। তার প্রথমবারের মতো মনে হল যে এই কেসটা শুধু একটা ফাইল নয়, এটা তার জীবনের সবচেয়ে কঠিন তদন্ত হতে চলেছে। আর হয়তো সত্যটা এতটা সোজা নয় যতটা কাগজে দেখাচ্ছে। সকাল হওয়ার আগেই অর্চনার ঘুম ভেঙে গেল। যদিও সে কতটুকু ঘুমিয়েছিল তা তার নিজেরই মনে নেই। সারা রাত জিপের হেডলাইট, সিল করা গেট আর ওই কাগজে লেখা বিজয়ের নাম তার চোখের পাতার নিচে বারবার ভেসে উঠছিল।
যেন মস্তিষ্ক কোনো একটা ছবিতে আটকে গেছে এবং সামনে এগোতে অস্বীকার করছে। সে বালিশ থেকে মাথা তুলল, ছাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ পড়ে রইল এবং তারপর হঠাৎ উঠে বসল। তার ভেতরে দুটো স্বর লড়াই করছিল। একটা বলছিল যে এটা শুধুই একটা কেস, আইন সবার জন্য সমান। অন্য স্বরটা ফিসফিস করে বলছিল যে সব কাগজ সত্যি হয় না, কখনো কখনো সত্যকে ফাঁসানোও হয়। সে নিজেকে ধমক দিল এবং বাথরুমের ঠান্ডা জল দিয়ে মুখ ধুল। আয়নায় দেখল চোখের নিচে হালকা ফোলা ভাব, কিন্তু চেহারা তবুও কঠোর দেখাচ্ছে। সেই একই চেহারা যা পুরো জেলাকে ভরসা দেয় যে ন্যায় বিচার পাওয়া যাবে। সে উর্দি পরল, চুল বাঁধল, ক্যাপ তুলে নিল এবং নাস্তা না করেই থানায় পৌঁছে গেল। বাইরের দুনিয়ার জন্য সে সেই কঠোর আইপিএস অফিসারই ছিল। ভেতরে কি চলছে তা কাউকে দেখালে চলবে না। তার কেবিনে রাতের বাজেয়াপ্ত করা সব মালপত্র রাখা ছিল, ফাইল, রেজিস্টার, টাকার প্যাকেট, বিল, সিসিটিভি, হার্ড ডিস্ক। সে চেয়ার টেনে বসল এবং এক এক করে সব কিছু নিজে দেখতে লাগল। তার অভ্যেস ছিল বড় মামলাগুলোতে সে কারো উপর পুরোপুরি নির্ভর করত না। প্রতিটি কাগজ নিজে পড়ত, প্রতিটি সই মেলাত, প্রতিটি তারিখ নোট করত। যতই সে নথিপত্র উল্টাতে লাগল, তাকে কিছু অদ্ভুত গরমিল চোখে পড়তে লাগল। অনেকগুলো বিলের কালি নতুন মনে হচ্ছিল না, অথচ তারিখগুলো কয়েক মাস পুরনো। কিছু এন্ট্রি এমনভাবে লেখা ছিল যেন তাড়াহুড়ো করে কপি করা হয়েছে। ট্রাকের নম্বরগুলোতে পুনরাবৃত্তি ছিল। স্টক রেজিস্টারের হাতের লেখা জায়গায় জায়গায় বদলে যাচ্ছিল। এসব দেখে তার মাথায় প্রথমবারের মতো একটা পরিষ্কার সন্দেহ জাগল যে এটা একটা সাজানো নাটক বা সেটআপ হতে পারে। কেউ হয়তো প্রমাণ তৈরিও করে থাকতে পারে। কিন্তু তৎক্ষণাৎ সে নিজেকে থামাল, কারণ শুধু সন্দেহ দিয়ে কেস বদলায় না। তার সলিড বা শক্ত সত্য দরকার ছিল। সে পুরো টিমকে ডাকল এবং শান্ত স্বরে আলাদা আলাদা কাজ ভাগ করে দিল। কেউ ট্রান্সপোর্ট রেকর্ড চেক করবে, কেউ ব্যাংকের লেনদেন দেখবে, কেউ শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করবে। আর সে নিজে ঠিক করল যে সে গত 6 মাসের ডেটা বা তথ্য তন্ন করে খুঁজবে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং জানালার কাছে পড়া বৃষ্টির ফোঁটা ঘরের নিস্তব্ধতায় একটা ছন্দ তৈরি করছিল। ফাইলের স্তূপের মাঝে বসে অর্চনার হঠাৎ মনে পড়ল যে একসময় এই সময় সে বিজয়ের সাথে চা খেত। সেই স্মৃতি এক মুহূর্তের জন্য এলো এবং সে সাথে সাথে সেটাকে মাথা থেকে সরিয়ে দিল। কাজের সময় আবেগ হল শত্রু। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, চা ঠান্ডা হয়ে গেল, কিন্তু তার চোখ কাগজ থেকে সরল না। দুপুর নাগাদ সে একটা প্যাটার্ন বা ধরন বুঝতে পারল। যেই দিনগুলোতে তথাকথিত অবৈধ মালের এন্ট্রি দেখানো হয়েছিল, ঠিক সেই দিনগুলোতে বিজয় অন্য জেলায় সাপ্লাইয়ের জন্য গিয়েছিল। ট্রাকের জিপিএস রেকর্ড অন্য কোনো কথা বলছিল, অর্থাৎ হয় ডেটা ভুল ছিল, নয়তো কেউ ইচ্ছে করে জালিয়াতি করেছে। এই বিষয়টা এখন পরিষ্কার হতে শুরু করল যে মামলাটা সোজা নয়। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। বিজয় জবানবন্দি দিতে এসেছে। কয়েক সেকেন্ডের জন্য অর্চনার হাত থেমে গেল। সে নিজেকে সংযত করল এবং তাকে ভেতরে ডাকল। বিজয় ঘরে ঢুকল। তার কাপড় ভিজে ভারী হয়ে গিয়েছিল। হয়তো সে বৃষ্টির তোয়াক্কা না করেই এসেছে। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু ভয় ছিল না। সে চেয়ারে বসল এবং সরাসরি তার দিকে তাকাতে লাগল। ওই চোখগুলোতে সেই পুরনো সততা ছিল যা একসময় তাকে বিশ্বাস করতে শিখিয়েছিল। অর্চনা অফিসিয়াল বা দাপ্তরিক ভঙ্গিতে প্রশ্ন শুরু করল। কবে থেকে গুদাম চালাচ্ছে? কতজন কর্মচারী আছে? স্টক কোথা থেকে আসে? বিল কে বানায়? বিজয় প্রতিটি প্রশ্নের উত্তর শান্তভাবে দিয়ে গেল। তার কথায় ঘাবড়ানি ছিল না, বরং হালকা একটা কষ্ট ছিল, যেন সে বুঝতে পারছে না যে তার উপর সন্দেহ কেন করা হলো। সে জানালো যে গত কয়েক মাস ধরে তার কাছে অদ্ভুত সব ফোন আসছিল। কোনো অচেনা লোক গুদাম কিনে নেওয়ার কথা বলত, না করলে হুমকি দিত যে ক্ষতি সইতে হবে। সেই কথাগুলোকে মজা ভেবে পাত্তা দেয়নি। অর্চনা এটা শুনে তার ভুরু কুঁচকে ফেলল। এই তথ্য ফাইলে কোথাও লেখা ছিল না, অর্থাৎ কেউ আগে থেকেই তাকে টার্গেট করেছিল। জিজ্ঞাসাবাদ শেষ হলে দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। ঘরে শুধু ফ্যানের আওয়াজ ছিল। সেই মুহূর্তগুলোতে না কেউ অফিসার ছিল, না কেউ আসামি, শুধু দুজন মানুষ ছিল যাদের মাঝে অনেক কিছু না বলা রয়ে গিয়েছিল। কিন্তু অর্চনা নিজেকে আবার সামলে নিল এবং তাকে যেতে দিল। যেই সে বেরিয়ে গেল, অর্চনা চেয়ারের পিঠে মাথা এলিয়ে দিল। মন প্রথমবারের মতো ফিসফিস করে বলল যে হয়তো সে নির্দোষ, কিন্তু মস্তিষ্ক তখনও প্রমাণ চাইছিল। সেই সন্ধ্যায় এক সোর্স বা গুপ্তচর খবর দিল যে এলাকার এক বড় ব্যবসায়ী রাঘব মালহোত্রা ইদানিং অনেক ছোট ছোট গুদাম নিজের দখলে নিচ্ছে, আর যারা বিক্রি করে না তাদের ভয় দেখানো হয়। এই নামটা শুনতেই অর্চনার ভেতরে সতর্ক ঘণ্টা বেজে উঠল। রাঘবের নাম আগেও অবৈধ ধান্দায় এসেছিল, কিন্তু প্রতিবার প্রমাণের অভাবে সে বেঁচে যেত। সে সাথে সাথে তার ফাইল বের করালো, কল রেকর্ড আনালো এবং দেখল যে বিজয়ের নম্বরে আসা অনেকগুলো অজ্ঞাত কল ওই একই নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল। ছবিটা এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল।
কোনো বড় খেলোয়াড় ছোট ব্যবসায়ীতে সরিয়ে এলাকা দখল করতে চাইছে, আর তার জন্য মিথ্যে কেস সাজানোই সবচেয়ে সহজ উপায় ছিল। অর্চনার চোখে আবার সেই চমক ফিরে এলো যা কোনো শিকারীর চোখে থাকে যখন সে শিকারের খোঁজ পায়। এখন এটা আর শুধু বিজয়ের কেস ছিল না, এটা তার জেলার ইজ্জতের মামলা ছিল। রাতে সে নিজে সাধারণ পোশাকে ওই এলাকার রেকি করতে বেরোল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু রাস্তাঘাট চকচক করছিল। সে দূর থেকে রাঘবের অন্য গুদামগুলো দেখল, যেখানে অস্বাভাবিক কার্যকলাপ চলছিল। কিছু ট্রাক নম্বর প্লেট ছাড়াই যাতায়াত করছিল, কিছু লোক মুখোশ পরে মাল নামাচ্ছিল। তার বিশ্বাস হয়ে গেল যে আসল খেলা অন্য কোথাও চলছে এবং বিজয়কে শুধু বোড়ে বা মাধ্যম বানানো হয়েছে। সেই মুহূর্তে তার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা জেগে উঠল, যেন কেউ নিভে যাওয়া আগুনে আবার স্ফুলিঙ্গ ফেলে দিয়েছে। হয়তো এটা ন্যায় বিচারের নেশা ছিল, অথবা হয়তো মনের কোনো কোণ যা এখনও বিজয়কে বাঁচাতে চাইছিল। সে নিজেও ঠিক করতে পারল না, কিন্তু একটা কথা পরিষ্কার ছিল যে সে সত্যটা সামনে এনেই ছাড়বে, তাতে তাকে পুরো সিস্টেমের সাথে লড়তে হলেও রাজি। জিপ ঘুরিয়ে ফেরার সময় সে আকাশের দিকে তাকাল। মেঘ সরে যাচ্ছিল এবং চাঁদ ধীরে ধীরে বেরিয়ে আসছিল, যেন অন্ধকারের পর আলো নিজের জায়গা করে নিচ্ছে। ঠিক একইভাবে তার জীবনেও এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে তাকে আইন, ষড়যন্ত্র এবং নিজের মনের সাথে সবচেয়ে কঠিন লড়াইটা লড়তে হবে। রাত যতটা শান্ত দেখাচ্ছিল ততটা ছিল না। বাতাসে অদ্ভুত এক উত্তেজনা ভাসছিল, যেন কোনো অদেখা বিপদ পুরো এলাকাকে নিজের মুঠোর মধ্যে চেপে ধরেছে। অর্চনা নিজের জিপে একা বসে ফাইলের শেষ নোটগুলো দেখছিল। সাধারণ পোশাকে ছিল, যাতে কেউ চিনতে না পারে। সামনে রাঘব মালত্রার একটা গুদামের উপর তার নজর ছিল, যেখানে গভীর রাতেও তোড়জোড় চলছিল। ট্রাকের আনাগোনা, তাড়াতাড়ি শাটার বন্ধ করা এবং পাহারায় দাঁড়ানো লোকগুলো, যাদের হাবভাব শ্রমিকের মতো নয় বরং গুন্ডাদের মতো ছিল। তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে এখান থেকেই পুরো খেলাটা চালানো হচ্ছে। সে ওয়্যারলেসে ব্যাকআপ টিমকে দূরত্ব বজায় রেখে তৈরি থাকতে বলল এবং নিজে পায়ে হেঁটে সামনে এগোল। ভেজা মাটিতে তার জুতোয় খুব হালকা আওয়াজ হচ্ছিল। অন্ধকারে চলার সময় তার শ্বাস-প্রশ্বাসও নিয়ন্ত্রণে ছিল। এটাই তার ট্রেনিং ছিল, বিপদেও মাথা ঠান্ডা রাখা। সে দেওয়ালের আড়াল নিয়ে ধীরে ধীরে এগোল এবং ভাঙা জানালা দিয়ে ভেতরে উকি দিল। কিছু লোক টাকা গুনছিল, কিছু লোক জাল বিলে সিল মারছিল, এবং একটা টেবিলে ঠিক সেই ডিজাইনের স্টিকার পড়েছিল যেমনটা তার কেস করা গুদামে পাওয়া গিয়েছিল। এখন ছবিটা একদম পরিষ্কার ছিল। বিজয়কে ফাঁসানো হয়েছিল। তার গুদামে প্রমাণ প্ল্যান্ট করা বা রাখা হয়েছিল যাতে সে ভয় পেয়ে জায়গাটা বিক্রি করে দেয় বা জেলে চলে যায়। অর্চনা মোবাইল দিয়ে ছবি তুলল, রেকর্ডিং অন করল। তখনই হঠাৎ পেছন থেকে কেউ দ্রুত পায়ে দৌড়ে এসে দরজাটা সশব্দে বন্ধ করল। আওয়াজটা এত জোরে হল যে ভেতরে বসা লোকেরা সতর্ক হয়ে গেল। তার সন্দেহ হল যে হয়তো কেউ তার ছায়া দেখে ফেলেছে। পরক্ষণেই ভেতর থেকে দুজন লোক টর্চ নিয়ে বেরিয়ে এলো। সে সঙ্গে সঙ্গে দেওয়ালের সাথে মিশে নিজেকে লুকালো। হৃৎস্পন্দন দ্রুত ছিল, কিন্তু চেহারায় সেই শীতল ভাব। লোকগুলো এদিক ওদিক দেখে ফিরে গেল, কিন্তু এখন সে বুঝে গেছে যে বেশি দেরি করা বিপদের কারণ হতে পারে। সে ধীরে ধীরে পিছিয়ে এলো এবং জিপের দিকে এগোতে লাগল। তখনই হঠাৎ রাস্তার ওপার থেকে একটা বাইক তার দিকে দ্রুত গতিতে ধেয়ে এলো। হেডলাইট সোজা তার চোখে পড়ল এবং দুটো গুলি বাতাস চিড়ে তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। আওয়াজ এত তীব্র ছিল যে কিছুক্ষণের জন্য সব শূন্য হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পজিশন নিল, পিস্তল বের করল এবং পাল্টা গুলি চালাল। বাইকটা টাল খেল, কিন্তু হামলাকারীরা পালিয়ে গেল। তার কানে শুধু নিজের শ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। এটা পরিষ্কার বার্তা ছিল যে কেউ তাকে জ্যান্ত দেখতে চায় না, অর্থাৎ সে সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সে সাথে সাথে টিমকে ডাকল, কিন্তু মনে একটা কথা বিঁধল যে আজ যদি সে মারা যেত তবে এই কেসটাও ধামাচাপা পড়ে যেত, আর বিজয় চিরকালের জন্য অপরাধী সাব্যস্ত হতো। এই চিন্তা আসতেই তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা দৌড়ে গেল, যেন কেউ তার কলিজাটা খামচে ধরেছে। পরের দিন সে অফিসিয়াল বা সরকারি রেডের প্রস্তুতি শুরু করল। পুরো পরিকল্পনা করা হলো, কিন্তু খবর ফাঁস হয়ে গেল। হয়তো বিভাগের ভেতরেই কোনো গুপ্তচর ছিল। সন্ধ্যায় যখন সে একা জিপ নিয়ে ফিরছিল, তখন হঠাৎ সামনে একটা ট্রাক এসে আড়াআড়ি দাঁড়িয়ে গেল। ব্রেকের কর্কশ শব্দের সাথে জিপ থামল। সে কিছু বুঝে ওঠার আগেই 4 জন লোক অস্ত্র নিয়ে বাইরে লাফিয়ে পড়ল। সে সাথে সাথে দরজা লক করল এবং রিভার্স নেওয়ার চেষ্টা করল, কিন্তু পেছনেও বাইক দাঁড়িয়েছিল। মুহূর্তের মধ্যে পরিস্থিতি একটা জালে পরিণত হল।
কাঁচের ওপর লাঠি বর্ষিত হতে লাগল। সে জানালা দিয়ে গুলি করল এবং দুজন লোক পিছিয়ে গেল, কিন্তু একজন দরজা খুলে ফেলল। ধস্তাধস্তি শুরু হয়ে গেল। সে পুরো শক্তি দিয়ে ঘুষি মারল, কোনই চালাল, কিন্তু তাদের সংখ্যা বেশি ছিল। কেউ একজন তার মাথায় আঘাত করল এবং দুনিয়াটা ঝাপসা হতে লাগল। তার শুধু এইটুকু মনে রইল যে তার ক্যাপটা পড়ে গিয়ে কাঁদা দিয়ে গড়িয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল একটা পুরনো আধভাঙ্গা গুদামের ভেতর চেয়ারের সাথে সে বাঁধা, হাত পেছনে দড়ি দিয়ে আটকানো, মাথা ভারী, সামনে টিমটিম করা বাল্ব, চারদিকে ছায়া। এটা সোজাসুজি অপহরণ ছিল। সে প্রথমবারের মতো বুঝতে পারল যে শত্রু কতটা নির্লজ্জ। তারা শুধু ভয় দেখাতে চায়নি, বরং তাকে শেষ করে দিতে চেয়েছিল। তখনই দরজা দিয়ে রাঘব ভেতরে এলো, মুখে অহংকারী হাসি। সে ঠান্ডা গলায় বলল যে কিছু লোক আইনের ঊর্ধ্বে থাকে এবং যে রাস্তায় আসে তাকে সরিয়ে দেওয়া হয়। সে ইশারায় বোঝাল যে বিজয় তার অফার বা প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, তাই তাকে শিক্ষা দেওয়া জরুরি ছিল। অর্চনার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, রাগে তার শিরা টানটান হয়ে গেল। কিন্তু সে চুপ রইল, সঠিক সুযোগের অপেক্ষা করছিল। তখনই বাইরে হঠাৎ হট্টগোলের আওয়াজ এলো। কেউ জোরে দরজা ভাঙল, গুলির শব্দ, চিৎকার, দৌড়াদৌড়ির আওয়াজ। গুন্ডারা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক পালাতে লাগল। রাঘব গালি দিতে দিতে বাইরে বেরোল। কয়েক সেকেন্ড পর দড়িতে কেউ ধারালো ছুরি চালাল। বাঁধন আলগা হল। সে মাথা তুলে দেখল সামনে বিজয়। শ্বাস দ্রুত, পোশাকে ধুলোবালি, হাত কাঁপছে, কিন্তু চোখে সেই পুরনো দৃঢ়তা। সে কিছু না বলে তাকে মুক্ত করল। জানা গেল যে যখন অর্চনার জিপ ফিরল না, তখন তার সন্দেহ হয়। সে তার শ্রমিকদের মাধ্যমে এলাকায় খোঁজ লাগায় এবং লোকেশন পেতেই সোজা এখানে চলে আসে। সেই মুহূর্তে অর্চনা প্রথমবারের মতো অনুভব করল যে এই লোকটা ভয় পায় ঠিকই, কিন্তু পালায় না। দুজনে একসাথে বাইরে বেরোতেই আবার গুলি চলল। তারা লোহার স্তূপের পেছনে লুকিয়ে জবাব দিল। আগুনের ফুলকি বাতাসে উঠছিল, হৃৎস্পন্দন কানে বাজছিল। অবশেষে ব্যাকআপ টিমও পৌঁছে গেল এবং বদমাশরা পালিয়ে গেল। সব শান্ত হওয়ার পর কিছু মুহূর্ত দুজনে একে অপরের সামনে দাঁড়িয়ে রইল। কোনো শব্দ বেরোল না, কিন্তু চোখে অনেক কিছু ছিল। অনুশোচনা, ব্যথা, অসম্পূর্ণতা এবং কোথাও গভীরে এখনও বেঁচে থাকা বিশ্বাস। অর্চনার প্রথমবারের মতো মনে হল যে তালাক সম্পর্ক শেষ করেছিল ঠিকই, কিন্তু তাদের টানটা নয়। আর এখন এই কেসটা শুধু ডিউটি বা কর্তব্য নয়, এটা তার জীবনের লড়াই হয়ে দাঁড়িয়েছে। সে ঠিক করে নিল যে রাঘবকে আইনের সামনে ঝুঁকিয়েই ছাড়বে, তাতে যদি তাকে নিজের জীবনও বাজি রাখতে হয়। সেই রাতে আকাশ পরিষ্কার ছিল, মেঘ সরে গিয়েছিল এবং চাঁদের আলোয় দুজনের ছায়া পাশাপাশি মাটিতে পড়ছিল, যেন ভাগ্য তাদের আবার একই রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে। সকালে প্রথম আলো যখন শহরের দালানগুলোর ওপর পড়ছিল, তখন অর্চনা সারা রাত জাগার পরেও ক্লান্ত মনে হচ্ছিল না। তার ভেতরে যেন অন্য এক শক্তি কাজ করছিল। এটা সেই একই শক্তি যা সে প্রতিটি বড় অপারেশনের আগে পেত। পার্থক্য শুধু এইটুকু ছিল যে এবার বিষয়টা শুধু আইনের নয়, বরং তার নিজের জীবনেরও ছিল। রাতের ওই গোলাগুলির পর সে সোজা হাসপাতালে যাওয়া বা বিশ্রাম নেওয়া বদলে কন্ট্রোল রুমে বসে সব ফুটেজ, কল রেকর্ড, ছবি, লোকেশন ডেটা সব কিছু এক এক করে জোড়া লাগাল। তার চোখে ঘুম ছিল না, বরং শিকারীর মতো সতর্ক দৃষ্টি ছিল। সে রাঘব মালহোত্রার পুরো নেটওয়ার্কের চার্ট বানাল। কে কার সাথে কথা বলে, কোন দিন কোন ট্রাক কোথায় গেল, কোন ব্যাংক থেকে টাকা ঘুরল, কোন কর্মচারীকে কবে হুমকি দেওয়া হলো, প্রতিটি সুতো সে জুড়ে দিল। এবং ধীরে ধীরে পুরো জাল তার সামনে খুলে গেল। সে বুঝতে পারল যে বিজয়ের গুদাম তো শুধু একটা ছোট দাবার চাল ছিল। আসল খেলাটা ছিল কোটি টাকার অবৈধ মাল, ট্যাক্স ফাঁকি এবং জমি দখলের। আর রাঘব বছরের পর বছর ধরে সিস্টেমের গলদের সুযোগ নিয়ে বেঁচে এসেছে। কিন্তু এবার সে ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে, কারণ অর্চনা হার মানতে জানেই না। সে টিমকে ব্রিফ করল, ওয়ারেন্ট বের করাল, স্পেশাল টাস্ক ফোর্সকে অ্যালার্ট করল এবং ঠিক করল যে রেড সকালে নয়, বরং দিন দুপুরে হবে, যাতে পুরো শহর দেখে যে আইন কি জিনিস। যখন পুলিশের গাড়িগুলো রাঘবের প্রধান গুদামের দিকে এগোল, তখন মিডিয়াও টের পেয়ে গিয়েছিল। ক্যামেরা, মাইক, লোকজন সব রাস্তার ধারে ভিড় করেছিল। গাড়ি থামতেই জওয়ানরা চারদিক থেকে ঘিরে ফেলল। অর্চনা এগিয়ে গেল। তার উর্দি চকচক করছিল, পদক্ষেপে সেই গাম্ভীর্য, চোখে সোজা আগুন। সে সময় নষ্ট না করে ভেতরে ঢুকল। এবার সামনে লুকোনোর কোনো চেষ্টা ছিল না। রাঘবের হয়তো বিশ্বাস ছিল যে সে আবার বেঁচে যাবে, কিন্তু যেই তার সামনে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট ধরা হলো এবং হাতকড়ার ঠান্ডা ধাতু তার কবজিতে পড়ল,
তার মুখের রং উড়ে গেল। সে কিছু বলতে থাকল, ক্ষমতার দাপট দেখাতে থাকল, ফোন করার হুমকি দিতে থাকল। কিন্তু অর্চনার কণ্ঠ পাথরের মতো কঠোর ছিল। তার কাছে সে শুধুই একজন আসামি, তার বেশি কিছু নয়। পুরো গুদাম থেকে নকল বিল, নগদ টাকা, হাতিয়ার, সিসিটিভি ফুটেজ সব বাজেয়াপ্ত হল। শ্রমিকরা জবানবন্দি দিল যে কিভাবে বিজয়কে ভয় দেখানো হয়েছিল, কিভাবে রাতে তার গুদামে মাল ঢুকিয়ে মিথ্যে এন্ট্রি করা হয়েছিল। সত্য এখন আর চাপা থাকতে পারে না। দুপুর পর্যন্ত খবর পুরো জেলায় ছড়িয়ে পড়েছিল যে বড় ব্যবসায়ীর মুখোশ খুলে গেছে এবং এক সৎ ব্যবসায়ীকে ফাঁসানো হয়েছিল। থানায় বসে অর্চনা বিজয়ের ফাইল খুলল এবং লাল কলম দিয়ে তার উপর পরিষ্কার লিখল, নির্দোষ, কেস ক্লোজড। ওই শব্দগুলো লেখার সময় তার হাতে হালকা কম্পন ছিল, যেন কোনো ভারী বোঝা নেমে যাচ্ছে। সে অনুভব করল যে শুধু একটা কেস নয়, বরং বহু বছরের অপরাধ বোধও শেষ হচ্ছে। তার মনে পড়ল যে তালাকের দিন সে নিজেকে বলেছিল যে সে হৃদয়কে পাথর বানিয়ে ফেলবে, কিন্তু আজ সেই হৃদয় আবার ধরভর করছে। সন্ধ্যা নাগাদ কাগজের কাজ শেষ হল এবং বিজয়কে আনুষ্ঠানিকভাবে ক্লিন চিট দেওয়া হল। সে থানার বাইরে দাঁড়িয়েছিল। ভিড় কমে গেছে। বৃষ্টির পরের মাটির সোদা গন্ধ বাতাসে ছিল। অর্চনা বাইরে এলো। তখন দুজনে কিছু মুহূর্ত শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। এত বছর ধরে সময় অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু চোখের ভাষা এখনও একই আছে। বিজয় নিচু স্বরে বলল যে সে তাকে কখনো দোষী মনে করেনি, তার শুধু পরিস্থিতির ওপর অভিযোগ ছিল। আর অর্চনা প্রথমবারের মতো খোলাখুলি স্বীকার করল যে সেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিল। দুজনের কণ্ঠে কোনো নাটক ছিল না, শুধু সত্য ছিল, যেন দুজন ক্লান্ত মানুষ অবশেষে বোঝা নামিয়ে ফেলল। দূরে রাস্তার ধারে একটা ছোট চায়ের দোকান খোলা ছিল। সেই অস্পষ্ট হলুদ আলো, সেই ফুটন্ত কেটলি। অর্চনা হঠাৎ হাসল এবং কিছু না ভেবেই সেদিকে পা বাড়াল। বিজয়ও সাথে চলল। দুজনে কাঠের বেঞ্চে বসল, হাতে চায়ের গ্লাস, ভাপ এসে মুখে লাগছে। কিছুক্ষণ কেউ কিছু বলল না। নিস্তব্ধতাও শান্তি দিচ্ছিল। এত বছর পর এটাই প্রথম মুহূর্ত ছিল যখন না মাঝখানে উর্দি ছিল, না আইন, না কেস। শুধু দুজন মানুষ ছিল এবং তাদের মাঝে অসম্পূর্ণ গল্প। অর্চনা ধীরে ধীরে বলল যে সে সারা জীবন দায়িত্ব পালন করেছে, কিন্তু মনের কথা শুনতে দেরি করে ফেলেছে। বিজয় তার দিকে তাকালো এবং হালকা হাসি দিল, যাতে কোনো অভিযোগ ছিল না, শুধু আপনত্ব ছিল। বাতাসে হিমেল ভাব ছিল, আকাশ পরিষ্কার ছিল এবং তার মনে হল যেন সব লড়াই জেতার পর সে অবশেষে নিজের কাছেও জিতে গেছে। পরের দিন খবরের কাগজে তার সাহসিকতার খবর ছাপল। অফিসে সে সম্মান পেল, কিন্তু তার জন্য সবচেয়ে বড় জয় সেটাই ছিল যখন সন্ধ্যায় কোয়ার্টারে ফেরার সময় তার সাথে কেউ একজন হাঁটছিল এবং তার পায়ের আওয়াজ একা ছিল না। জীবন তাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে, এবার কোনো অহংকার ছাড়া, ভুল বোঝাবুঝি ছাড়া, শুধু বিশ্বাসের সাথে। আর অর্চনা মনে মনে ঠিক করল যে এখন সে উর্দিও সামলাবে এবং সম্পর্ক, কারণ বিচার শুধু আদালতে নয়, হৃদয়েও হওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। দেখা হবে আবারও একটি নতুন এবং ইন্টারেস্টিং গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।